আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, সাহস থাকলে মামলা করুন, জিতেন্দ্রকে চ্যালেঞ্জ কমলাক্ষ সিদ্দিকের। দল বিরোধী কাজের জন্য শাস্তির খাড়া ঝুলছে বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ ও বিধায়ক সিদ্দিক আহমেদের উপর। তাদের বিরুদ্ধে এপিসিসি পদক্ষেপ নিতে চলেছে বলে মন্তব্য করেছেন আসামে দলের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিং। তবে তার এমন হুমকিতে পাত্তা দিতে নারাজ দুই অভিযুক্ত বিধায়ক। তারা উভয়ই জিতেন্দ্রকে মামলা করার জন্য পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন। এদিকে তিনি খুব শীঘ্রই লিখিতভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন কমলাক্ষ। আর আগামী বিধানসভা নির্বাচনের আগে অগপথে যোগ দেবেন বলে মন্তব্য করেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। কমলাক্ষ বলেন, তার বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আগেই কথা হয়ে গেছে। কথা ছিল নির্বাচনের পরই বিজেপিতে যোগ দেবেন, কিন্তু একটি টেকনিক্যাল সমস্যা রয়ে গেছে। এটি সমাধান না করলে যোগ দেওয়া সম্ভব হবে না। তবে আজ নয়তো কাল তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে মন্তব্য করেন কমলাক্ষ। দল বিরোধী কাজে কংগ্রেস তার বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে। এ নিয়ে কমলাক্ষ বলেন, ওদের কাজ ওরা করুক, আমি উপনির্বাচনের জন্য তৈরি রয়েছি। অন্যদিকে সিদ্দিক আহমেদ বলেন, কংগ্রেস আমাদের বিরুদ্ধে আদালতে গেলে আমরা বসে থাকবো কি? আমরাও পাল্টা চ্যালেঞ্জ জানাবো। তাছাড়া আমি তো এখনো কংগ্রেসী, যদিও আমার মন শাসক দলের সঙ্গে আর দেহ কংগ্রেসে রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগেই অগপথে যোগদান করব, মন্তব্য করেন সিদ্দিক আহমেদ। অপরদিকে জয়ী হলে আসামে 5টি বিধায়ক পদ সহ 2টি রাজ্যসভা পদে উপনির্বাচন। মঙ্গলবার তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার ফলে আসামের 14টি লোকসভা আসনে নির্বাচন সম্পন্ন হলো। আগামী 4 জুন এই নির্বাচনের 5টি কেন্দ্রে 3 দলের প্রার্থী জয়ী হলে রাজ্যটিতে বিধানসভার 5টি ও রাজ্যসভার 2টি আসন শূন্য হতে পারে। এবারের লোকসভা নির্বাচনে বিহালির বিধায়ক রঞ্জিত দত্ত, সামাগুড়ির বিধায়ক রকিবুল হোসেন, দোলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবদ্ধ, দিঙ্গের বিধায়ক আমিনুল ইসলাম এবং বঙ্গাইগাঁওয়ের বিধায়ক ফণীভূষণ চৌধুরী যথাক্রমে তেজপুর, ধুবড়ী, শিলচর, নগাঁও ও বরপেটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই তারা যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে বিহালি, সামাগুড়ি, দোলাই ও বঙ্গাইগাঁওয়ে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে। আর রাজ্যসভা সদস্য সর্বানন্দ সোনোয়াল যদি ডিব্রুগড় থেকে এবং কামাখ্যা প্রসাদ তাসা কাজিরাঙ্গা থেকে লোকসভায় নির্বাচিত হন, তাহলে আসাম থেকে রাজ্যসভার 2টি আসন খালি হবে। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাল্টি খেয়ে ধান খেতে যাত্রীবাহী বাস, আহত 30। করিমগঞ্জের আসিমগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। আজ সকালে আলিপুর আসিমগঞ্জ সড়কে পূর্বগুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সোজা ধান ক্ষেতের মাঠে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এরপর উল্টে যায়। AS11BC 0176 নম্বরের বাসটিতে 30 জন যাত্রী ছিলেন বলে জানা যায়। সবাই কমপক্ষে আহত হয়েছেন। এদিন নিবিয়া বাজার থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। পাতারকান্দি বাইপাস পাওয়ার আগে বাসটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তবে দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অপরদিকে কমদের সমর্থন সহ AIUDF থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে 5 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে। গুয়াহাটিতে এক বিধায়কের বাড়িতে এই প্রস্তাব দেওয়া হয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাইকে। এ প্রসঙ্গে আলোচনা করতে করিমগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থীর শালককে গুয়াহাটিতে ডেকে নিয়ে যাওয়া হয়। নিজের রাজনৈতিক জীবনের কথা চিন্তা করে AIUDF এর যাবতীয় প্রস্তাব নাকচ করে দেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন শেষ হয়ে গেছে। করিমগঞ্জ লোকসভা আসনের 24 জন প্রার্থীর ভাগ্য এখন EVM-এ বন্দী। ভোটের পর দীর্ঘদিন কাগজে কলমে হিসেব নিকেশ করছেন রাজনীতির সঙ্গে জড়িত লোকরা। ভোট গণনার 2-1 দিন আগে পুনরায় শুরু হবে হিসেব নিকেশ। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে সরাসরি লড়াই হচ্ছে, তা বিরোধী রাজনৈতিক দলগুলো স্বীকার করে নিয়েছে। তবে করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনকে ঘিরে নতুন কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। কোনো রাজনৈতিক দলের টিকিটই সেই সময় চূড়ান্ত হয়নি। AIUDF তখন বিধায়ক হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাইকে গুয়াহাটিতে ডেকে নিয়ে যান। সেখানে তার দাদা হাফিজ রশিদকে UDF-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করাতে রাজি করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। মনোনয়ন থেকে শুরু করে ভোটের যাবতীয় খরচ দল বহন করবে বলে জানানো হয়। দেওয়া হয় 5 কোটি টাকার অফার। প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হলেই মিলবে 3 কোটি। ভোটের সময় দেওয়া হবে আরো 2 কোটি। সেই সঙ্গে বরাক উপত্যকায় থাকা আকাবির অর্থাৎ ইসলামিক ধর্মীয় নেতাদের সমর্থন আদায় করে দেওয়ার গ্যারান্টিও দেওয়া হয়। AIUDF এর ওই বিধায়ক ফোনের স্পিকার অন করে বরাক উপত্যকার জনাকয়েক ইসলামিক আকাবিরের সঙ্গে কথা বলেন।
ইসলামিক নেতারা গুয়াহাটিতে একটি বৃহত্তর গোপন সভা করার প্রস্তাব দেন। বিধায়কের প্রস্তাব নিয়ে দূত হিসাবে আসেন স্বয়ং কংগ্রেস প্রার্থীর ছোট ভাই। সেই রাতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হেদায়তপুরের বাড়িতে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শাসক জোটের এক সম্পাদকও। করিমগঞ্জ থেকে ছুটে যান হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর শালক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী। তবে বরাক উপত্যকার বিধায়কের দেওয়া প্রস্তাব সরাসরি নাকচ করেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বলেন, ইউডিএফের একাংশ নেতৃত্ব সর্বক্ষণ বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করেছে। রাজ্যসভার ভোটের বিষয় নিয়ে কাটিগুড়ার বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করে ফেলা হয়েছে। মাজার ভুঁইয়া যখন হজ করতে মক্কায় ছিলেন সেই সময় লোকটির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ধরনের রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চাইতে রাজনীতি থেকে সরে দাঁড়ানো ভালো। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সরাসরি এআইইউডিএফ দলের প্রস্তাব খারিজ করে দেন। পরবর্তীতে তিনি কংগ্রেসের টিকিট লাভ করেন। লোকসভা নির্বাচনে ইউডিএফ দলের অবস্থা যে শোচনীয় হবে তা আগে থেকে আঁচ করতে পেরেছিলেন কংগ্রেস প্রার্থী। তাই নিজের রাজনৈতিক জীবন নষ্ট না করে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং করিমগঞ্জ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার মূল লড়াইয়ে চলে আসেন। যদিও জয়ের বিষয়টি নির্ভর করবে জনগণের ভোট আর তার ভাগ্যের উপর। অপরদিকে সনবিল পর্যটন গেস্ট হাউস কেন গড়া হলো রামকৃষ্ণনগরে? প্রশ্ন বিভিন্ন মহলে। কারা ক্ষমতার অপব্যবহার করে সনবিল আনন্দ প্রোগ্রামের প্রস্তাবিত পর্যটন গেস্ট হাউস গড়ে তোলা হয়েছিল রামকৃষ্ণনগর সদরে? এই প্রশ্নের জট এখনও চাপা রয়ে গেছে, যার ফলে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখা গেছে সনবিল এলাকার আনন্দ প্রোগ্রামে এখনও শিরদাঁড়া উঁচু করে বঞ্চনার সাক্ষী রূপে দাঁড়িয়ে রয়েছে প্রস্তাবিত গেস্ট হাউসের তথ্যফলক, যাতে স্পষ্ট উল্লেখ রয়েছে সনবিলের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের বিশ্রাম বা রাত্রিবাসের জন্য সরকারের বরাদ্দে গড়া হবে গেস্ট হাউসটি। কিন্তু তথ্যফলক কিসার? দুষ্টচক্র চক্রান্ত করেই গেস্ট হাউসের স্থান পরিবর্তন করে গড়লেন রামকৃষ্ণনগর বন উদ্যানের লাগোয়া জঙ্গলাকীর্ণ টিলার উপর। যে গেস্ট হাউসটি এখন জুবজাড় আগাছা গেরাটুপে ভূতের বাসা হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর দূর দূরান্ত থেকে সনবিল ভ্রমণে আসা পর্যটকদের রাত্রিবাসের বা বিশ্রামের উপযুক্ত ব্যবস্থা বিনা বিস্তীর্ণ সনবিল এলাকায় না থাকাতে দিনের আলো থাকতেই স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে। কেউ রামকৃষ্ণনগর সদরে থাকা গেস্ট হাউসের দিকে ফিরে তাকাচ্ছেন না। এছাড়াও না আছে সেরকমের পরিবেশ বা পরিস্থিতি। প্রশ্ন দেখা দিয়েছে, প্রস্তাবিত স্থান বদল করে যারা গেস্ট হাউসটি রামকৃষ্ণনগর সদরে স্থানান্তরিত করেছিলেন তারা কি এই বিষয়ে স্থানীয়দের বা বুদ্ধিজীবীদের পরামর্শ চেয়েছিলেন? যদি চেয়ে থাকেন আর স্থানান্তর সর্বজন স্বীকৃত হয়ে থাকে, তাহলে প্রকল্পের তথ্যফলক আনন্দ প্রোগ্রামে আর ভবন রামকৃষ্ণনগরে তা কেমন করে সম্ভব? আর যদিও বা স্থানান্তর হয়েছে, তাহলে নির্মাণের পর থেকেই গেস্ট হাউসের দরজায় তালা কেন ঝুলছে? কেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়নি নির্মাণের বছর 5 পরেও? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। তথ্য কেটে জানা গেছে, মন্ত্রী গৌতম রায়ের আমলেই সরকারি বরাদ্দ এসেছিল সনবিল গেস্ট হাউসের। কিন্তু আনন্দ প্রোগ্রামে প্রকল্পের শিলান্যাস করা হলে নিজের সুবিধা এবং বরাদ্দ রাশি নয়ছয়ের কুমতলবে মন্ত্রী গৌতম রায় ও তার তৎকালীন সচিব গৌতম গুপ্তের কারসাজির দরুন এই বিপর্যয়ের মুখে পড়েছিল গেস্ট হাউসটির নির্মাণ ও স্থান বদল। যদিও এ বিষয়ে মন্ত্রীর বা সচিবের মন্তব্য নেওয়া যায়নি। এদিকে বর্তমানে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের নিকট স্থানীয়দের দাবি, বিগত দিনে গেস্ট হাউস নিয়ে যা হওয়ার হয়ে গেছে, এখন যেন গেস্ট হাউসটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। বসবাসের উপযোগী করে তোলা হয় যেন গেস্ট হাউসটিকে। বিস্তারিতভাবে প্রচার প্রসার করা সনবিলমুখী পর্যটকদের রাত্রিবাসের জন্য রামকৃষ্ণনগর বন উদ্যানস্থিত গেস্ট হাউসের বার্তা, যাতে সনবিল ভ্রমণ শেষে নিজ গন্তব্যে ফিরে যাওয়া মুশকিল ভেবে যেন সনবিল সফর বাতিল করতে না হয়। অপরদিকে সারি সারি ট্যাপ আছে, নেই জল। পানীয় জলের হাহাকার হাইলাকান্দির গ্রামাঞ্চলে। প্রকট জল জীবন মিশনের ব্যর্থতার ছবি। জল জীবন মিশন কর্মসূচির অধীনে পানীয় জল সরবরাহ প্রকল্পের সংস্কার, পাইপলাইন বসানো থেকে শুরু করে সারি সারি ট্যাপ বসানো হলেও বাস্তবে এক ফোঁটা জল পাচ্ছেন না উপজাতি অধ্যুষিত হাইলাকান্দি জেলার নুনাই ফরেস্ট ভিলেজ এলাকার খুন্দানালা গ্রামের জনগণ। বর্তমান মরশুমে পাহাড়ি ওই গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। খুন্দানালা জগন্নাথ মন্দির লাগোয়া এলাকার একটি কুয়োর পাশে 10টি জলের ট্যাপ বসানো হয়েছে জল জীবন মিশনের অধীনে, অথচ আশ্চর্যের বিষয় হলো ওই ট্যাপ দিয়ে কোনো জল বের হয়নি। এমন অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন খুন্দানালা গ্রামের উপজাতি সম্প্রদায়ের মানুষ। তাদের অভিযোগ, খুন্দানালা গ্রামে পানি জলের প্রকল্প থাকলেও তারা জল পাচ্ছেন না। বিভাগীয় আধিকারিক আর ঠিকাদার ওই প্রকল্প থেকে লাভান্বিত হলে বাস্তবে গ্রামের জনগণ উপকৃত হচ্ছেন না। জল জীবন মিশনের অধীনে সরকারি নীতি নির্দেশিকা লঙ্ঘন করে
পাইপলাইন বসানো সহ প্রকল্পের সংস্কারের কাজ করেছেন বিভাগীয় ঠিকাদার। পাহাড়ি গ্রামের একটি কুয়োর পাশে একই সঙ্গে 10টি জলের ট্যাপ বসানো হয়েছে। উপজাতি অধ্যুষিত হাইলাকান্দি জেলার কুন্দানালা গ্রামের ওই পানীয় জল সরবরাহ প্রকল্প স্থাপিত হলেও দীর্ঘদিন ধরে এই প্রকল্প থেকে এক বিন্দুও জল সরবরাহ হচ্ছে না, যার ফলে বর্তমান মরশুমে বৃহত্তর নুনাই ফরেস্ট ভিলেজ, কুন্দানালা, লালচড়া কাটিং, চান্নিঘাট, নুনুইকালী, দুর্গাপুর ইত্যাদি পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। এক কলস পানীয় জল সংগ্রহ করতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে কুন্দানালা গ্রামের একমাত্র কুয়োয় ভিড় জমাচ্ছেন শত শত মহিলা। তাদেরকে লাইন ধরে এক কলস পানীয় জল সংগ্রহ করতে রীতিমতো ব্যাগ পেতে হচ্ছে। অথচ গ্রামের মধ্যে সৌন্দর্য বর্ধন করে দাঁড়িয়ে আছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানীয় জল সরবরাহ প্রকল্প। বৃহত্তর নুনাই ফরেস্ট ভিলেজ এলাকার পানীয় জল সংকট সহ গ্রামবাসীদের করুণ জীবনযাত্রার চিত্র তুলে ধরে গ্রামের জনগণ জেলা আয়ুক্ত নেশর গহিবারে সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে বিশুদ্ধ পানীয় জল না পেয়ে নুনাই ফরেস্ট ভিলেজ এলাকার 7টি হ্যাবিটেশনের প্রত্যন্ত এলাকায় নাগরিকরা অপরিশোধিত জল পান করে অনেকেই পেটের রোগে ভুগছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।